তো আজকে আমি যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে রিলিজিয়াস মুভমেন্ট। তো সমগ্র বিশ্ব জুড়ে 6th সেঞ্চুরি বিসিতে একটা প্রতিবাদী ধর্ম আন্দোলনের ঝড় উঠেছিল। সমগ্র বিশ্বে রিলিজিয়াস নিয়ে একটা অস্থির চরিত্র সৃষ্টি হয়েছিল। মানুষ বুঝতে পারছিল না রিলিজিয়াসের আসল মানে কি। তো সমগ্র বিশ্ব জুড়ে বিভিন্ন রিলিজিয়াস গুরু বা রিলিজিয়াস টিচাররা রিলিজিয়ানের আসল এথিক্যাল এবং মোরাল ভ্যালুটা খুঁজছিল। সেরকম দেখো তোমরা, চায়নাতে কে হয়েছিল সেটা? কনফুসিয়াস। ইরানে পারমেনিডেস। আর গ্রিসে ইরানে হচ্ছে জোরাস্টার। আর গ্রিসে হচ্ছে পারমেনিডেস। তো এরা ছিল এক একজন রিলিজিয়াস গুরু। চায়নায় ছিল কনফুসিয়াস, ইরানে ছিল জোরেস্টার, আর গ্রিসে ছিল হচ্ছে পারমেনিডিস। তেমনি আমরা ইন্ডিয়াতেও জানি যে এই 6th সেঞ্চুরি বিসিতে কয়েকটা রিলিজিয়াস খুব মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছিল। সেটা কি? ইন্ডিয়াতে জৈনিজম এন্ড বুদ্ধিজম। আরেকটাও হয়েছিল, সেটা হচ্ছে আজিবক্স। এবার আমরা সবাই জানি জৈনিজমের ক্ষেত্রে রিলিজিয়াস গুরু বা প্রধান যে এই জৈনিজমটাকে সমগ্র বিশ্বে বা সমগ্র ভারতে ছড়িয়েছিলেন তিনি হচ্ছে মহাবীরা। আর বুদ্ধিজমকে গৌতম বুদ্ধা। আর আজিবক্সের ক্ষেত্রেও কয়েকজন ছিল, তিনি হচ্ছেন গোশালা মানসকারী পুত্রা। তার মধ্যে এই জৈনিজম আর বুদ্ধিজমটা ইন্ডিয়াতে খুব ছড়িয়ে পড়তে লাগলো। এবার কথা হচ্ছে সমগ্র বিশ্ব জুড়ে তো তখন একটা রিলিজিয়াস মুভমেন্ট বা প্রতিবাদী ধর্ম আন্দোলন চলছিল। ইন্ডিয়াতে কেন এর উদ্ভব হলো? ইন্ডিয়াতে বেসিক্যালি জৈনিজম আর বুদ্ধিজম হচ্ছে একটা বেদ বিরোধী আন্দোলন। তো বেদের বিরুদ্ধে আন্দোলন করার কেন প্রয়োজন হলো? কারণ বেদ, তোমরা যদি আর্লি বৈদিক এজে দেখো, বেদের ক্ষেত্রে রিলিজিয়াস বলতে বেসিক্যালি প্রেয়ার্স কে বোঝানো হতো। মানে সহজ সরল ভাবে ঠাকুরকে উপাসনা করাই ছিল হচ্ছে সেই বেদের মূল লক্ষ্য। কিন্তু যত লেটার বৈদিক যে এজে হতে লাগলো তত রিলিজিয়াসের মাহাত্ম্য কিন্তু হারিয়ে যেতে লাগলো। রিলিজিয়াসে প্রার্থনার ক্ষেত্রেও বেশি বড় হয়ে উঠলো যাগ, যজ্ঞ, স্যাক্রিফাইসিয়াল রিচুয়ালস। আর যত দিন যেতে লাগলো বর্ণ প্রথা, আমি বলছিলাম ঋগ্বেদে 10 মণ্ডলে প্রথম বর্ণ 4টে বর্ণ 5টা বর্ণ সঙ্গে করা হয়েছে। তো সেই বর্ণ ভেদের মধ্যে ব্রাহ্মণদের আধিপত্য দিন দিন বাড়তে লাগলো এবং তাদের অত্যাচারও দিন দিন বাড়তে লাগলো। আর রিলিজিয়াসটা অনেক লাক্সারিয়াস এমনকি এক্সপেন্সিভ হয়ে উঠতে লাগলো। তো মানুষ বুঝতে পারছিল না তাদের রিলিজিয়াস অ্যাকচুয়ালি কি হওয়া উচিত, তাদের রিলিজিয়াস অ্যাকচুয়ালি এথিক্যাল ভ্যালুটা কি হওয়া উচিত। তো সেই জন্য তখন ইন্ডিয়াতে জৈনিজম আর বুদ্ধিজমের কাছ থেকে মানুষ একটা রিলিজিয়াসের সুন্দর ব্যাখ্যা পেল এবং এই জৈনিজম আর বুদ্ধিজম এই 6th সেঞ্চুরি বেসিতে খুবই কিন্তু পপুলার হয়ে উঠতে লাগলো। আরেকটা কারণ আমি তোমাদের বলে রাখছি। আরেকটা কি হয়েছিল, এগ্রিকালচার যত উন্নত হচ্ছিল তত মানুষের ক্ষেত্রে কিন্তু এগ্রিকালচারের ক্ষেত্রে পশুর এনিম্যালটাকে ব্যবহার করতে হচ্ছিল। তো বিভিন্ন এনিম্যালের ব্যবহার করতে হচ্ছে, যার জন্য কিন্তু এগ্রিকালচারটা উন্নত হচ্ছে। কিন্তু বেদে বলা হয়েছিল পশুকে কিন্তু স্যাক্রিফাইস করা যাবে না, পশু হত্যা করা যাবে না। কিন্তু ভুল বললাম আমি একটু, বেদে বলা হয়েছিল বিভিন্ন পশুদের স্যাক্রিফাইস করতে। ফলে নির্বিচারে বিভিন্ন পুজোর ক্ষেত্রে বলি দেওয়া হচ্ছিল, বিভিন্ন পশু মেরে ফেলা হচ্ছিল। কিন্তু এগ্রিকালচারের ক্ষেত্রে কিন্তু আবার পশুটাকে পর্যন্ত রাখছিল, আবার অনেকে পশুপালনও করছিল। ফলে তাদের ক্ষেত্রে কিন্তু গিয়ে একটা সংঘাত বাঁধতে লাগলো বেদের বিভিন্ন রিলিজিয়াসের ক্ষেত্রে। তখন এইটা জৈনিজম আর বুদ্ধিজম 6th সেঞ্চুরি বিসিতে ফ্লারিশ করলো। প্রথমেই আমি আলোচনা করব জৈনিজমকে নিয়ে। তো জৈনিজমের ক্ষেত্রে আমরা জানি জৈনিজমের 23rd তীর্থঙ্কর, জৈনিজমের এক একজন রিলিজিয়াস গুরুকে বলা হয় তীর্থঙ্কর, যারা কিনা পরম জ্ঞানের অধিকারী। তাহলে 23 নম্বরটা যেটা মেন ইম্পর্টেন্ট, সেটা কে ছিল? পার্শ্বনাথ। এই পার্শ্বনাথকে বলা হয় কিন্তু রিয়েল ফাউন্ডার অফ জৈনিজম। এবার আমরা দেখব এই প্রত্যেকের
ছিল হচ্ছে সার্পেন্ট, মানে হচ্ছে সর্প। দেন যেটা ইম্পর্টেন্ট, যার জন্য জৈনিজমটা এত বিখ্যাত হয়েছে সেটা আমরা সবাই জানি, তিনি ছিলেন কিন্তু 24 তীর্থঙ্কর, সেটা হচ্ছে বর্ধমানা মহাবীরা। এর এমব্লেমটা ছিল হচ্ছে গিয়ে লায়ন। তোমরা কিন্তু এইখান থেকে এইটাই মনে রাখবে, যদি বলা হয় জৈনিজমের প্রকৃত প্রতিষ্ঠাতাকে, তাহলে আমরা বলবো হচ্ছে পার্শ্বনাথ। দেন যে কোশ্চেনটা তোমাদের জন্য এসে যাবে পরীক্ষায়, তিনি কততম তীর্থঙ্কর ছিলেন, দেন হবে হচ্ছে 23তম। তারা এমব্লেম ছিল হচ্ছে সার্পেন্ট বা হচ্ছে সর্প। আর যেটা হচ্ছে বর্ধমানা মহাবীরা, যে যিনি জৈনিজমটাকে প্রকৃতপক্ষে ফ্লারিশ করেছিলেন, তিনি কততম তীর্থঙ্কর ছিলেন, তিনি হচ্ছে 24, আর ইনি হচ্ছেন লাস্ট তীর্থঙ্কর। এটাও ইম্পর্টেন্ট, এইভাবেও পরীক্ষা দিতে পারে যে জৈনিজমের লাস্ট তীর্থঙ্কর কে ছিল, তখনও উত্তর হয়ে যাবে বর্ধমানা মহাবীরা, আর তার এমব্লেম হচ্ছে লায়ন। নেক্সট আমরা দেখবো জৈনিজমের মধ্যে মহাবীরার আমরা এবার লাইফ হিস্ট্রিটা একটু দেখে নিতে হবে। এইখান থেকে কিন্তু কোশ্চেন গুলো দিয়ে দেয়। প্রথমেই আমরা দেখবো মেন যেটা ইম্পর্টেন্ট, আমরা সবার আগে দেখবো বার্থটা হয়েছিল 540 বিসিতে। দেন আমরা সাথে সাথে দেখে নেবো ডেটটা কত হয়েছিল, ডেটটা হয়েছিল 468 বিসিতে। তাহলে এই দুটো হচ্ছে কিন্তু আমাদের মেন ইম্পর্টেন্ট, মেন যেটা জানতে হবে। প্রথমে আমরা জানবো বার্থটা হয়েছিল 540 বিসিতে, তাহলে ডেটটা হলো 468 বিসিতে। দেন দেখবো উনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন বৈশালীর কুন্দ গ্রামে। ফাদার ছিল সিদ্ধার্থ, মাদার ছিল ত্রিশালা, ওয়াইফ ছিল যশোধারা। আর তিনি কোন ক্ল্যানে বিলং করতেন, কোন বংশে, সেটা হচ্ছে জানাত্রিকা ক্ষত্রিয়া। আর হচ্ছে এইগুলোর মধ্যে তোমরা ফাদার আর মাদারটাই মনে রেখো, ওয়াইফটা খুব একটা পরীক্ষা দেয় না, আর ক্ল্যানটাও মনে রাখবে। এবার মেন হলো উনি কবে এনলাইটমেন্ট হলেন, মানে ওনার ইনকার্নেশন কবে হলেন। উনি সেটা হলেন 30 ইয়ার্সে। এইটা কোশ্চেন দেয়, উনি কত বছর বয়সে এনলাইটমেন্ট হয়েছিল ওনার, সেটা হচ্ছে 30 ইয়ার্সে। কোথায় হয়েছিল, জিম্বিকা গ্রাম। এবার যদি বলে কোন নদীর তীরে, সেটা হচ্ছে রিজু পালিকা। তো এনলাইটমেন্টটাকে আরেকটা যে নামে বলা হচ্ছে, সেটা হচ্ছে এনলাইটমেন্টটাকে কাইবাল্য। এই টার্মটা কিন্তু তোমরা মনে রাখবে। জৈনিজমের ক্ষেত্রে এনলাইটমেন্টটাকে কোন টার্ম দিয়ে ইন্ট্রোডিউস করা হচ্ছে, সেটা হচ্ছে কৈবল্য। এবার এই কৈবল্যর মানেটা কি, এই কৈবল্যর মানে হচ্ছে ইনফাইনিট নলেজ বা পরম জ্ঞান। মানে 30 ইয়ার্সে বর্ধমানা মহাবীরা কৈবল্য লাভ করলেন, অর্থাৎ উনি পরম জ্ঞানের অধিকারী হলেন। এবার আমি আরেকটা বলছি, ডেটটা, তাহলে আমরা দেখবো। ডেটটা আমি বললাম হচ্ছে, ডেটটা মানে উনি মারা গেছিলেন কবে, 468 বিসিতে। এবার আমাদেরকে জানতে হবে উনি মারা গেছিলেন সেই প্লেসটা থেকেও পরীক্ষায় কোশ্চেন দেয় যে উনি কোথায় মারা গেছিলেন। তো আমি এই পার্টটা ইরেজ করে দিচ্ছি একটু। উনি মারা গেছিলেন সেই ডেটের প্লেসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। উনি মারা গেছিলেন হচ্ছে পাভাপুরি, বিহারে। তাহলে আমরা দেখলাম বার্থ প্লেসটা কোথায় হলো, বৈশালীতে, আর মারা গেলেন কিন্তু বিহার। নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে ডক্ট্রাইন অফ জৈনিজম, মানে জৈনিজমের এই ধর্মের মতবাদটা কি কি ছিল। প্রত্যেকটা রিলিজিয়াসে তাদের নিজস্ব মতবাদ থাকে, তেমনি জৈনিজমের নিজস্ব মতবাদটা কি দেখে নি। 5টা মেন মতবাদ ছিল ডক্ট্রাইন, সেটা তোমরা দেখতে পাচ্ছ। অহিংসা, সত্য, আস্তিয়, অপরিগ্রহ এন্ড ব্রহ্মচর্য। এবার আমি তোমাদেরকে এই প্রত্যেকটার মানে বোঝাবো। অহিংস মানে তোমরা নিজেরাই বুঝতে পারছো, অহিংস মানে হচ্ছে নন ভায়োলেন্স। সত্য মানে তোমরা বুঝতেই পারছো, নাম থেকেই বোঝা যাচ্ছে, ট্রুথফুলনেস মানে সদা সত্য কথা বলা। অস্তিয় মানে কি, অস্তিয় মানে হচ্ছে, এটা হয়তো তোমরা বুঝতে পারছো না নাম থেকে, এটা মানে হচ্ছে চুরি না করা, মানে হচ্ছে নন স্টিলিং।
দেন হচ্ছে অপরিগ্রহ। অপরিগ্রহ মানে নন পজেশন অফ প্রপার্টি, মানে কোনো কিছুর উপর মোহ থাকবে না, কোনো নিজস্ব প্রপার্টি বলে কিছু থাকবে না। এই যে চারটে আমরা দেখছি, এই চারটে দিয়েছিল হচ্ছে পার্শ্বনাথ। তার সাথে মহাবীরা আরেকটা যোগ করেছিল, সেটা হচ্ছে ব্রহ্মচর্য মানে হচ্ছে সেলিবেসি। এই পাঁচটাই হচ্ছে একত্রে ডক্ট্রাইন অফ জৈনিজম। এই পাঁচটাকে মনে করা হয় জৈনিজমের মেন পাঁচটা ডক্ট্রাইন। নেক্সট যে টপিকটা আমি দেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে থ্রি জুয়েলস আর ত্রিন রত্ন। জৈনিজমে কিন্তু ত্রিরত্না বলে তিনটে কনসেপ্ট ছিল, যেটা জৈনিজমে, যেটা কিন্তু বুদ্ধিজমেও ছিল। তো আমি যখন জৈনিজম পড়াচ্ছি দেখি জৈনিজমে কি ছিল, সেটা হচ্ছে রাইট নলেজ মানে হচ্ছে ভালো নলেজ, সৎ বিদ্যা, রাইট ফেস মানে সৎ বিশ্বাস, এবং রাইট অ্যাকশন বা কন্ডাক্ট মানে সৎ আচরণ। এই তিনটেকে বলা হয় জৈনিজমের ক্ষেত্রে ত্রিরত্ন। তো তোমরা বুঝতে পারছো জৈনিজমটা কেন পপুলার হলো, তার মানে কনসেপ্টটা কত ক্লিয়ার। এখানে একটাও আমি যতগুলো ডক্ট্রাইন বললাম জৈনিজম, তোমরা কি কোথাও কোনো স্যাক্রিফাইসিয়াল বা এক্সপেন্সিভ কিছু করো, কোনো কিছু পেলে? সবকিছুই হচ্ছে মূল্যবোধ মানে এথিক্যাল, মরাল ভ্যালু। এগুলো করতে এক একটা মূল্যবোধই হয়, যেমন সৎ নলেজ, সৎ ফেথ, সৎ অ্যাকশন, সবই নিজের মনের ব্যাপার, মানে নিজের মনটাকে উন্নত করা। তো রিলিজিয়াসটা অনেক সহজ সরল ভাষায় তারা প্রকাশ করেছিল। তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারছো যে কেন বেদের থেকে মুক্তি পাওয়ার জন্য এই দুটো রিলিজিয়াস পপুলার হলো। নেক্সট তোমাদের যে কোশ্চেনটা পরীক্ষায় আসবে তোমাদের জৈনিজম থেকে, সেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিলিজিয়াস টেক্সট কি ছিল জৈনিজমের। জৈনিজমেরও যেমন ছিল, বুদ্ধিজমেরও যেমন ছিল, যে কোনো রিলিজিয়ানের রিলিজিয়াস টেক্সট থাকবে, বেদের ক্ষেত্রেও ছিল। তো এখানে কি, সেটা হচ্ছে দ্বাদশ অঙ্গ বা তারই আরেকটা নাম হচ্ছে অঘম সিদ্ধান্ত। নেক্সট যে কোশ্চেনটা তোমাদের জন্য আসবে সেটা হচ্ছে এইটা লেখা ছিল কোন ভাষায়? এটা লেখা ছিল হচ্ছে অর্ধ মগধী প্রাকৃত ভাষায়। বহুবার এই কোশ্চেনটা এসছে, বহুবার কিন্তু এই কোশ্চেনটা এসছে। যতবার না এসছে রিলিজিয়াস টেক্সট, তার থেকে বহুবার এসছে জৈনিজমের টেক্সটটা কোন ভাষায় লেখা ছিল, সেটা হচ্ছে অর্ধ মগধী প্রাকৃত ভাষায় লেখা ছিল। নেক্সট তোমরা দেখো, দুটো কিন্তু জৈন কাউন্সিল হয়েছিল। তা যে কোনো রিলিজিয়াসের ধর্মসভা অবশ্যই হবে, সেই ধর্মসভা যে দুটো হয়েছিল সেই দুটো ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে প্রথম ধর্মসভাটা হয়েছিল 300 বিসিতে। কোথায় হয়েছিল? পাটলিপুত্রে। দিস ইজ ইম্পর্টেন্ট। ফার্স্ট কাউন্সিল তাহলে কোথায় হলো? পাটলিপুত্রে। তার হেডস কে ছিল? হেডস ছিল হচ্ছে স্থূলবাহু। দেন যে পরে নেক্সট জৈন কাউন্সিলটা, সেটা দেখো তোমরা তারিখটা খেয়াল করো, 512 এডি হয়ে গেছে, মানে কিন্তু শকাব্দ হয়ে গেছে। সেটা কোথায় হয়েছিল? এটাও ইম্পর্টেন্ট, প্লেস গুলো খুব ইম্পর্টেন্ট। সেটা হয়েছিল হচ্ছে বল্লভীতে। লিডার ছিল হচ্ছে দেভারাতি। জৈনিজমটা তোমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমি আসছি হচ্ছে বুদ্ধিজম। তো বুদ্ধিজম আমি আগেই বলেছি রিলিজিয়াস গুরু বা মেন ছিল হচ্ছে গৌতম বুদ্ধ। এবার গৌতম বুদ্ধের আমি পুরো লাইফ হিস্ট্রিটা দেখছি। রিয়েল নেম ছিল গৌতম বুদ্ধের হচ্ছে সিদ্ধার্থ, কিন্তু তাকে আমরা বলি সিদ্ধার্থ নামে তো আমরা বলি না, আমরা সবাই জানি গৌতম বুদ্ধা। তার মানে সেটা তার টাইটেল ছিল। টাইটেল ছিল হচ্ছে গৌতম বুদ্ধা, বা বলা হতো শাখামুনি। শাখামুনি কেন বলা হতো? আমি যখন মহাজন পদ পড়িয়েছিলাম তখন কিন্তু আমি রিপাবলিক বা নন মনার্চিয়াল মহাজন পদের মধ্যে শাখা ক্ল্যানের কথা তোমাদেরকে বলেছিলাম। তো শাখা ক্ল্যানের যে চিফ ছিলেন তাকে বলা হয় অনেক সময় এনার বাবা ছিল, কোনো কোনো বইতে বলা হয় ওনার ফাদার, যেটা আমি একটু হাতে বলবো শূদ্রদনা। কোনো কোনো বইতে বলা হয় উনি কিং ছিলেন, আবার কোনো কোনো বইতে বলা হয় যে শাখা ক্ল্যান মানে একটা যে সিঙ্গেল ট্রাইব ছিল তার চিফ ছিলেন। তা যাই হোক, সে কিংই থাকুক বা চিফই হল, শাখা ক্ল্যানে বিলং করতে হচ্ছে গৌতম বুদ্ধ, এতে নিয়ে কোনো বিরোধ নেই। তাই জন্য ওনাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে শাখামুনি। এবার হচ্ছে আমি আগেও বললাম মহাবীরের ক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে বার্থ ডেটটা মেন ইম্পর্টেন্ট, আর হচ্ছে কোথায় যে ডেট ডেটটা। তো গৌতম বুদ্ধের ক্ষেত্রে বার্থ ডেটটা হচ্ছে 563 বিসি। সাথে সাথে আমরা দেখে নেব মারা গেছিলেন হচ্ছে 483 বিসি। বার্থ প্লেসটা তাহলে কি হলো? বার্থ প্লেসটা হচ্ছে লুম্বিনী, কপিলা বস্তুতে উনি জন্মগ্রহণ করেছিলেন। ওনার ফাদার নেম যেটা ইম্পর্টেন্ট পরে, এক্ষুনি আমি বললাম শূদ্রদনা।
তোমরা হয়তো ওয়ার্ডগুলো একটু ছোট হয়ে গেছে, তোমাদের হয়তো দেখতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আমি চেষ্টা করেছিলাম ওনার লাইফ হিস্ট্রিটাকে পুরোটা এক জায়গায় রাখা, ওই জন্য আমি একটু ছোট ছোট করে লিখেও এক জায়গায় ধরিয়েছি, যাতে তোমাদের একটু সুবিধা হবে। তোমরা এইখান থেকে অন্তত লাইফ হিস্ট্রিটা এক জায়গায় থাকলে তোমরা নোট ডাউন করতে ভালো পারবে। তো একটু যদি রেখাগুলো ছোট হয় তোমরা একটু ম্যানেজ করে নিও। তো ফাদার হচ্ছে শূদ্রদনা আর মাদার হচ্ছে মহামায়া, বাট ইনি ওনার রিয়েল মাদার ছিলেন মহামায়া, এটা জানো তোমরা, বাট উনি কিন্তু মহামায়ার কাছে মানুষ হয়নি, ওনার মা মারা গেছিলেন। উনি যে ফস্টার মাদারের কাছে, মানে উনি যে মাদার ওনাকে লালন পালন করেছিলেন তার নাম হচ্ছে গৌতমী। এটা ইম্পর্টেন্ট। কেন এই ইম্পর্টেন্ট? কারণ এনার নামানুসারে ওনাকে কিন্তু আবার বলা হচ্ছে গৌতম বুদ্ধা, কারণ উনি গৌতমী নামে মায়ের কাছে বড় হয়েছিলেন বলে। দেন আমি আসছি যেটা আমরা জৈনিজম মহাবীরের ক্ষেত্রে পড়লাম, এনার ক্ষেত্রেও পড়বো, সেটা হচ্ছে উনিও এনলাইটমেন্ট হয়েছিল, ওনারও ইনকার্নেশন হয়েছিল। সেটা হয়েছিল কোথায়? সেটা হচ্ছে উরুভেলায়। উনি হয়েছিলেন একটা রিভারের পাশে, একটা নদীর তীরে, আর উনি হয়েছিলেন একটা পিপল ট্রি। যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এই পিপল ট্রিটাকে নাম কি দেয়া হয়েছিল? নাম দেয়া হয়েছিল হচ্ছে বোধি ট্রি বা বোধি বৃক্ষ, কারণ এই বোধি বৃক্ষের নিচে উনি ইনকার্নেশন হয়েছিল। দেন যেটা ইম্পর্টেন্ট, পরেই তোমরা কোশ্চেন নেক্সট পেয়ে যাবে, এই উরুভেলাটা কোথায় অবস্থিত, বা উনি যে এনলাইটমেন্ট হলেন, বুদ্ধদেব কোথায় এনলাইটমেন্ট হয়েছিল, এটা পরীক্ষায় আসতেই পারে। তখন অ্যান্সার হবে হচ্ছে বৌদ্ধ গয়াতে। এবার তিনি তো এনলাইটমেন্ট হলেন, এবার তিনি যা এনলাইটমেন্ট হয়ে ধর্মজ্ঞান পেলেন সেটাকে ইনি এবার সবার মাধ্যমে ছড়িয়ে দিতে চাইলেন, বিভিন্ন শিষ্যদের তিনি জ্ঞান দান করতে লাগলেন। তো প্রথম এই জ্ঞান দান করতে ইংলিশে বলা হয়, এটা হচ্ছে সারমন। প্রথম যে ধর্মটাকে তিনি জ্ঞানটা দান করেছিলেন সেটাকে বলা হয় ফার্স্ট সারমন। সেটা হয়েছিল, এই কোশ্চেনটা বহুবার এসছে, তোমরা নিজেরাও যখন নোট ডাউন করে এইটাতে স্টার মার্ক দিয়ে রাখবে, তুমি কোথায় প্রথম ওনার সারমন দিয়েছিলেন, সেটা হচ্ছে সারনাথ। সেটা কোথায় আছে? সেটা হচ্ছে ইউপিতে। এটা মাঝে মাঝে ভুলিয়ে যায় যে এনলাইটমেন্ট আর সারমনের মধ্যে ভুলিয়ে যায়, এটা এর ঘাড়ে ওটা ওর ঘাড়ে চলে যায়, সারমনটা হয়ে যায় হচ্ছে বৌদ্ধ গয়া আর সারনাথটা চলে যায় কিন্তু এনলাইটমেন্ট, কিন্তু আসলে অ্যান্সার কিন্তু হবে ওনার ফার্স্ট সারমন। তোমরা আরেকটা দেখো, আমি বলে দিচ্ছি এটা, ঠিক আছে? দেখো, সারমনেও এস আর সারনাথেও এস, তোমরা এইভাবেও মনে রাখতে পারো। তাহলে ফার্স্ট সারমন যখনই হবে, এস দিয়ে শুরু হচ্ছে সারনাথ, সেটা কোথায়? ইউপিতে। আমি এক্ষুনি বললাম যে ওনার ডেটটা কত হয়েছিল, 483 বিসিতে। এবার ডেট যখনই বলছি, এটা আমি লিখতে পাইনি, এখানে জায়গা ছিল না বলে, বার্তা আমি বলেছি ডেট পড়বো, সাথে সাথে পড়বো কোথায়, সেটা ছিল হচ্ছে লুম্বিনী কপিলাবস্তু, আর ডেটটা হচ্ছে কুশীনগরে। খুব ছোট্ট করে ভাই লিখে দিলাম, তোমরা একটু বুঝে নিও। ডেটটা মানে মারা গেছিলেন হচ্ছে কুশীনগরে। টপিকটা আসবো, সেটা হচ্ছে বুদ্ধর যে লাইফ এর বিভিন্ন ইভেন্ট, সেটাকে বুদ্ধিস্ট টেক্সটে বলো বা যেখানে বুদ্ধিজমের যেখানেই বলো, সেটা কিন্তু এক একটা সিম্বলের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো সেটা দেখে নেবো আমরা। যদি বলি আমি হচ্ছে বার্থটাকে সিম্বল করা হয়েছে লোটাস দিয়ে। এটার আমি একটা মনে রাখার কথা বলছি, মানে মানুষ যখন জন্মগ্রহণ করে বাচ্চাদেরকে তো বলা হয় ফুলের মতোই সুন্দর, তো সেক্ষেত্রে ওনাকে লোটাস মানে তো একটা ফুল, তাহলে বার্থটাকে সিম্বলাইজ করা হচ্ছে ফুলের মাধ্যমে, এইভাবে তোমরা মনে রাখতে পারো। দেন আসছি হচ্ছে রিনাউন্সিয়েশন, যেটাকে বলা হচ্ছে মহাবিনিষ্কারমনা। এবার রিনাউন্সিয়েশন মানে উনি যখন মানে বাড়ি গৃহত্যাগ করেছিলেন, গৃহত্যাগ করে উনি যখন বাইরে বেরিয়েছিলেন, বেসিক্যালি উনি তো তোমরা দেখছো শখ ক্ল্যানে বিলং করতেন, মানে উনি কিন্তু রাজপুত্র ছিলেন। তো উনি প্রথমে একটা খুব লাক্সারিয়াস লাইফ কাটিয়েছিলেন, বাট তিনি একটা সময় গিয়ে বাড়ি থেকে ত্যাগ করলেন, গৃহত্যাগ করলেন। দেন গৃহত্যাগ করে তিনি চারিদিকে ঘুরতে ঘুরতে জরা ব্যাধি মৃত্যু এসব লক্ষ্য করলেন, দেখে উনি ভাবলেন এরকম সাধনা করতে শুরু করলেন, যেটা আমি বলছি। তারপরে গিয়ে ওনার এনলাইটমেন্ট হলো। তো উনি যখন বার্থ হলো একটা লাইফের বড় ইভেন্ট, উনি জন্মগ্রহণ করলেন, দেন হচ্ছে গৃহত্যাগ করলেন, যেটাকে বলা হচ্ছে রিনাউন্সিয়েশন। তা তোমরা এই টার্মটা মনে রাখবে, মহাবিনিষ্কর্মনা, সেটার সিম্বল করা হচ্ছে হর্স, মানে উনি কিন্তু একটা হর্স নিয়ে গৃহত্যাগ করেছে। সেই হর্সটার নামটা লিখে দিচ্ছি, কান্থাকা। তাই এইটাকে সিম্বলাইজ করা হচ্ছে হর্স। তো তোমরা একটু ভাবলে এগুলো মনে রাখতে পারবে যে কোনটা কেন সিম্বল করা হচ্ছে। তো সবসময় তো এইটাও মনে রাখবে, টার্মগুলো মনে রাখবে। মহাবিনিষ্কর্মনা মানে হচ্ছে রিনাউন্সিয়েশন। রিনাউন্সিয়েশনকে কি সিম্বলাইজ করা হয়, এটা কিন্তু পরীক্ষা নাও দিতে পারে মহাবিনিষ্কর্মনাকে বুদ্ধস লাইফে কিসে সিম্বলাইজ করা হয়। দেন অ্যান্সার হবে হর্স।
হর্সের নামটাও বললাম কামথাকা। দেন হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট ওনার লাইফের একটা ইভেন্ট হলো, সেটা হচ্ছে উনি এনলাইটেড হলেন, উনি ইনকার্নেটেড হলেন, এনলাইটমেন্ট হলো ওনার, যেটাকে বলা হচ্ছে দেখো নির্ভানা। জৈনিজমে আমি বলেছিলাম মহাবীরা এনলাইটমেন্ট হয়েছিলেন, যেটাকে বলা হচ্ছিল কৈবল্য, কিন্তু আর বুদ্ধিজমের ক্ষেত্রে এনলাইটমেন্টটাকে বলা হচ্ছে নির্ভানা, সেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে বোধিটি। তো আমি একটু আগে পড়ালাম যে উনি পিপল ট্রির নিচে এনলাইটমেন্ট হয়েছিল, যেটাকে বোধি ট্রি দিয়ে বোধি ট্রি বলা হয়। তো এনলাইটমেন্টটাকে বোধি ট্রি দিয়ে ওই জন্য সিম্বলাইজ করা হচ্ছে। দেন হচ্ছে ফার্স্ট সারমন। ফার্স্ট সারমন তাহলে আমি এক্ষুনি বলেছি কোথায় দিয়েছিলেন, ভুলিয়ে যেন না যায়, সারমনের ইউপিতে, ইউপির সারমনে। তো এই ফার্স্ট সারমনকে কি টার্ম ইউজ করা হচ্ছে সেটাও দেখো, সেটা হচ্ছে ধর্মচক্র পরিবর্তনা। মানে হচ্ছে উনি একটা নিউ ধর্ম দিলেন, উনি একটা নিউ জ্ঞান লাভ, নিউ নলেজের সাথে উনি পরিচিত হলেন। তো ধর্মটা পরিবর্তন করলেন, একটা নতুন ধর্মের উনি প্রতিষ্ঠাতা করলেন, তাই জন্য তার ফার্স্ট সারমনকে বলা হচ্ছে ধর্মচক্র পরিবর্তনা। আর যেহেতু ধর্মচক্র পরিবর্তনা, তোমরা এইভাবে মনে রাখতে পারো কেন এটাকে হুইল দিয়ে সিম্বলাইজ করা হচ্ছে, মানে চাকা ঘুরছে, তারপর ধর্মের চাকাও ঘুরে গিয়ে একটা কিন্তু নতুন ধর্মের সৃষ্টি হলো, সেটা হচ্ছে বুদ্ধিজম। তাই হয়তো এটাকে সিম্বলাইজ করা হয়েছে হুইল দিয়ে। দেন যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে মহাপরিনির্বাণাটাকে বলা হচ্ছে তার জীবনের ডেথটাকে মহাপরিনির্বাণা। এটা কোশ্চেনে আসে যে মহাপরিনির্বাণ, অনেক সময় আমি যে বললাম কবে উনি মারা গেছিলেন এটা দিতে পারে, তখন এবার মারা যাওয়া টার্মটা না দিয়ে হয়তো দিতে পারে ওনার মহাপরিনির্বাণা কবে হয়েছিল। তো তোমরা অবভিয়াসলি তোমাদের কিন্তু এইগুলোটা মনে রাখতে হবে কোনটা কি টার্ম। তো মহাপরিনির্বাণা মানে হচ্ছে ডেথ, সেটাকে কিসের মাধ্যমে, স্তূপের মাধ্যমে সিম্বলাইজ করা হচ্ছে। নেক্সট আমি চলে যাব ফোর্থ নোবেল ট্রুথ। নেক্সট তোমরা দেখো 4 নোবেল ট্রুথ আছে বুদ্ধিজম, যেটা আমার তো খুব ভাল লাগে এই 4 নোবেল ট্রুথ। এবার আমি তোমাদেরকে বোঝাচ্ছি, দেখবে তোমাদেরও খুব ভাল লাগবে। আমি একটা কথা বারবারই বলছি, এই জৈনিজম আর বুদ্ধিজমটা এত পপুলার কেন হলো, দেখো এই ধর্মের ব্যাখ্যাটা অত্যন্ত সহজ সরল। আর দেখো তার প্রথম আমি যেটা শুরু করছি যে 4টে নোবেল ট্রুথের মধ্যে, সেটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ সরো। বুদ্ধিজমের ক্ষেত্রে মনে হচ্ছে ওয়ার্ল্ডের পুরোটাই কিন্তু দুঃখে ভরা। The cause of sorrow is desire. তো এটা আমরা এটা জানা কথাই যে সরো মানে দুঃখের সমস্ত কারণ হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা, ভোগ বিলাসা আর মোহ। সাথে কি বলা হচ্ছে, if desire is conquered all sorrow can be removed। সাধারণ কথায় যদি এই ভোগ বিলাসা মোহ থেকে নিজেকে মুক্ত করা যায়, তাহলেই কিন্তু পৃথিবীতে বা মানুষের মনে দুঃখ বলে আর কিছু থাকবে না। 4 নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট বলছে, এবার প্রথমে নোবেল ট্রুথে বলা হলো যে সরো আছে, সরোর কারণটাও বলা হলো, আবার সেই কারণ থেকে মুক্তির কথা উপায়ও কিন্তু দেয়া হলো। এবার বলছে সেই প্রথম থার্ডে বলা হলো সেই সরো থেকে কিন্তু মুক্তিরও উপায় আছে, ফোর্থে বলা হচ্ছে সেই মুক্তির উপায়টা। সেটা তোমরা দেখো, ডিজায়ার ক্যান বি রিমুভড মানে এই ভোগ বিলাসা থেকে রিমুভ করা যায় বাই ফলোইং 8 ফোল্ড পাথ, যেটাকে আমরা বলি অষ্টাঙ্গিক মার্গ। সেই 8 ফোল্ড পাথটাও কি, সেই ফোল্ড পাথটাও কি, এটা আমি এক্ষুনি তোমাদেরকে বলবো। তাহলে তোমরা দেখো, তোমরা বুঝলে কত সুন্দর এই 4টে নোবেল ট্রুথ, যেটাকে ওই জন্য বলা হচ্ছে 4 নোবেল ট্রুথ। সত্যিই নোবেল এগুলো। আমরা আরেকবার তাহলে দেখে নিই সেই নোবেল ট্রুথটা কি। দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ সরোস। সেকেন্ড হচ্ছে দ্য কজ অফ সরো ইজ ডিজায়ার। থার্ডে বলা হচ্ছে ইফ ডিজায়ার ইজ কনকিউরড অল সরো ক্যান বি রিমুভড। তাহলে এই ডিজায়ারটাকে যদি জয় করা যায় তাহলে কিন্তু সমস্ত দুঃখ রিমুভ হবে। এবার সেই রিমুভ করবো আমরা কোন উপায়ে, সেটাও উনি বলে দিলেন, সেটা হচ্ছে ডিজায়ার ক্যান বি রিমুভড বাই ফলোইং 8 ফোল্ড পাথ। নেক্সট চলো আমরা দেখি 8 ফোল্ড পাথ বা অষ্টাঙ্গিক মার্গটা তাহলে কি। তার প্রথম হচ্ছে রাইট ভিউজ অর আন্ডারস্ট্যান্ডিং, সেকেন্ড হচ্ছে রাইট থট অর অ্যাটিটিউড, আর থার্ড হচ্ছে রাইট স্পিচ মানে হচ্ছে ভালো কথা বলা, দেন ফোর্থ হচ্ছে রাইট কন্ডাক্ট, পাঁচ হচ্ছে রাইট লাইভলিহুড মানে সুন্দর জীবনযাপন করা, সিক্স হচ্ছে রাইট মাইন্ডফুলনেস, সেভেন্থ হচ্ছে রাইট এফোর্ট, আর 8 হচ্ছে রাইট মেডিটেশন। তো এই 8টা তোমরা এমনি আমার আর বোঝাবার কিছু নেই, এটা তোমরা মুখস্থ করে নেবে। শুধু মুখস্থ করবে না, নিজেদের লাইফে এগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো। দেখো এই সুন্দর অষ্টাঙ্গিক মার্গ যে গৌতম বুদ্ধ দিয়েছে সেগুলো কত সুন্দর। তো
তো এগুলোর আমার আলাদাভাবে তোমাদের বোঝাবার কিছু নেই। আর আরেকটা আমি বলে দিই, যেটা হচ্ছে এই যে 4 নোবেল ট্রুথস আর এই যে অষ্টাঙ্গিক মার্গ, এখান থেকে কি বেসিক্যালি কোশ্চেন আসে, তো এইখান থেকে হচ্ছে এইগুলো তোমাদের কিন্তু একবার করে দেখে যেতে হবে আর একটু মাথায় রাখতে হবে। হতে পারে কি কোনো কোশ্চেনে 4 নোবেল ট্রুথের মধ্যে একটা হয়তো অন্যরকম কিছু দিয়ে দিল, তখন কোশ্চেন দিয়ে দেবে হচ্ছে এর মধ্যে কোনটা ইনকারেক্ট আছে, তখন তোমরা জানলে অ্যান্সার করতে পারবে। এবার দেখো, জৈনিজমে যেমন আমি বলেছিলাম 3 রত্ন বা 3 জুয়েলস মতবাদ আছে, তখনই আমি কিন্তু বলেছিলাম বুদ্ধিজমেও কিন্তু 3 রত্ন আর 3 জুয়েলস মতবাদ আছে। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে বুদ্ধ মানে এনলাইটেন্ড হওয়া, প্রথমে এনলাইটেন্ড হলে। দেন হচ্ছে ধম্ম মানে হচ্ছে বুদ্ধিজমের ডকট্রাইন গুলো মানে মতবাদ গুলো। তারপরে হচ্ছে সংঘ মানে হচ্ছে অর্ডার, তারা যে অর্ডারে মেনে চলছে। প্রথমে হচ্ছে এনলাইটেন্ড হচ্ছে 3 মতবাদ 3 জুয়েলস এর মধ্যে প্রথম হচ্ছে আগে এনলাইটেন্ড হওয়া, সেটাকে বলা হচ্ছে বুদ্ধা। দেন হচ্ছে ডকট্রাইন মানে হচ্ছে বুদ্ধিজমের মতবাদ গুলো, যেটাকে বলা হচ্ছে ধম্ম। নেক্সট হচ্ছে সংঘ, যেটাকে বলা হচ্ছে অর্ডার। আমরা বুদ্ধিস্ট লিটারেচারের দিকে ফোকাস করি, দেন দেখবো বুদ্ধিজমের মেন লিটারেচারটা ছিল হচ্ছে ত্রিপিটক। দেন যে কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় আসবে সেটা হচ্ছে ত্রিপিটকা তাহলে কোন ভাষায় রচিত ছিল। জৈনিজমের ক্ষেত্রে বলছিলাম কিন্তু দ্বাদশ অঙ্গ, যখনই আমরা বুদ্ধিজম পড়বো ঠিক তার আগেরটা পড়াটা কিন্তু এইভাবে করবে। এই জৈনিজম আর বুদ্ধিজমের মধ্যে কিন্তু অনেক মিল রয়েছে, এটাও রিলিজিয়ান, বুদ্ধিজমও রিলিজিয়ান, ওখানেও সারমন হচ্ছে ফার্স্ট বার্থ হচ্ছে ডেথ হচ্ছে। তো যখনই আমি আবার বুদ্ধিস্ট লিটারেচার চলে এলাম, আমি ওই জন্য আরেকবার তোমাদেরকে জৈনিজম লিটারেচারটা মনে করে দিচ্ছি। জৈনিজমের ক্ষেত্রে ছিল দ্বাদশ অঙ্গ বা অগম সিদ্ধান্ত, সেটা কোন ভাষায় লেখা ছিল? অর্ধ মগধী প্রাকৃত। এবার আমি যেটা আসছি বুদ্ধিস্ট লিটারেচার, সেটা হচ্ছে মেন যেটা লিটারেচার সেটা হচ্ছে ত্রিপিটকা। এই ত্রিপিটকাটা লেখা ছিল তাহলে কোন ভাষায়? এটা লেখা ছিল হচ্ছে পালি ল্যাঙ্গুয়েজ। আর এই পালি ল্যাঙ্গুয়েজে লেখা ছিল বলেই এই পালি ল্যাঙ্গুয়েজ কিন্তু তখনকার যুগে অনেক মানুষেরই ল্যাঙ্গুয়েজ ছিল কিন্তু এই পালি ল্যাঙ্গুয়েজ। ফলে যে কোনো সাধারণ মানুষ কিন্তু এই ধর্মজ্ঞান সম্পর্কে ওরা অভিহিত হতে পেরেছিল। কিন্তু বেদ ছিল অনেক কঠিন ভাষায়, সংস্কৃত ভাষায় লেখা ছিল, ফলে সকল মানুষ জ্ঞানী গুণী পণ্ডিত বাদ দিয়ে আমি যে সাধারণ মানুষের কথা বলছি, সাধারণ মানুষের কাছে কিন্তু বেদের মাহাত্ম্য পৌঁছে যাওয়া সম্ভব ছিল না। এই জন্যেই যখন গৌতম বুদ্ধ তার ধর্মটা দেওয়ার চেষ্টা করলেন, তার জন্য উনি যে লিটারেচার বা মেন বইটা রচনা করলেন উনি কিন্তু পালি ল্যাঙ্গুয়েজে করেছেন। এই ত্রিপিটকাকে আবার কিন্তু 3 ভাগে ভাগ করেছে, সিদ্ধা পিটকা, বিনায়া পিটকা আর অভিধর্ম পিটকা। এবার আমি যেটা লিখেছি তোমরা দেখো, প্রত্যেকটা পিটকার এক একটা করে আলাদা আলাদা জিনিস কন্টেন্ট করছে, আর সেইগুলোর পরীক্ষায় যদি ডেসক্রিপটিভ কোশ্চেন আসে তখন এইভাবেই কোশ্চেন গুলো দেবে সূত্র পিটকাটা কিসের সাথে ডিল করছে সেটা দেখো। প্রথমেই আমি যেমন লিখেছি বুদ্ধিস্ট লিটারেচার হচ্ছে ত্রিপিটকা, এটা আমি এক্ষুনি বললাম সেটাই লিখেছি, এটা লেখা ছিল ইট ইজ রিটেন ইন পালি ল্যাঙ্গুয়েজ। এবার সূত্র পিটকাটা কি ছিল? সূত্র পিটকাটা ছিল এ কালেকশন অফ বুদ্ধিস্ট সারমন। বুদ্ধিস্ট সারমনে বলেছিলাম ফার্স্ট সারমন দিয়েছিলেন হচ্ছে সারনাথে, ওটা ছিল ফার্স্ট। তাছাড়া বিভিন্ন জায়গাতে উনি তার সারমন গুলো দিয়েছিলেন, তা সেই সমস্ত সারমন গুলোর কালেকশন পাওয়া যায় হচ্ছে সূত্র পিটকা। দেন আসছি হচ্ছে পরের যে ভাগ, সেটা হচ্ছে বিনয় পিটকা। বিনয় পিটকা কি দিচ্ছে দেখো, সেটা দিচ্ছে ইটস কন্টেন্টস রুলস এন্ড রেগুলেশন অফ মোনাস্টিক ডিসিপ্লিন ফর মঙ্কস। বুদ্ধিস্ট যে বিভিন্ন মঙ্কসরা ছিল তারা যেখানে মোনাস্ট্রিতে থাকতো সেখানকার রুলস কি হবে, সেখানকার রেগুলেশন কি হবে। বুদ্ধিজমের মঙ্কসদের আলাদা রেগুলেশন হবে, জৈনিজমের মঙ্কসদের আলাদা রেগুলেশন হবে। তা সেইগুলো কোথা থেকে পাওয়া যাবে, মানুষ বুঝবে কি করে যে আমাদের রেগুলেশন কি আর অন্যদের রেগুলেশন কি? সেইটার ডিটেলস এক্সপ্লেন পাওয়া যাচ্ছে, তাদের রুলস গুলো দিয়ে যাচ্ছে বিনয় পিটকা। শেষ যেটা আমি আসছি সেটা হচ্ছে শেষ ভাগ অভিধর্ম পিটকা। অভিধর্ম পিটকায় বিভিন্ন ফিলোসফিক্যাল প্রিন্সিপাল অফ বুদ্ধিস্ট রিলিজিয়ান, এই রিলিজিয়ানের যে ফিলোসফিক মূলক যে প্রিন্সিপাল গুলো ছিল সেগুলোর আবার ডেসক্রিপটিভ বর্ণনা পাওয়া যাচ্ছে অভিধর্ম পিটকা। তো আশা করি তোমাদের বুদ্ধিস্ট লিটারেচার নিয়ে আর কোনো কনফিউশন থাকে। নেক্সট আমি যে টপিকটা নিয়ে পড়াবো সেটা হচ্ছে 4টে বুদ্ধিস্ট কাউন্সিল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ভালো করে নোট ডাউন করবে। তো দেখো, ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিলটা কোথায় কখন হয়েছিল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, 483 বিসি। দেন দেখি সেকেন্ডটা কখন হয়েছিল। এই কখন হয়েছিল এই ডেট গুলো আমি স্টার মার্কস দিয়ে রাখছি, তোমরা যেখানে নোট ডাউন করবে তোমরাও স্টার মার্কস দিয়ে রাখবে। তো আমি ফার্স্ট হচ্ছে 483 বিসি তে, দেন হলো হচ্ছে 383 বিসি তে,
দেন থার্ডটা হচ্ছে 250 বিসি, দেন ফোর্থটায় দেখো 72 এডি। মানে 72 এডি থেকে আমরা কি জানি শকাব্দ কিন্তু চালু হয়ে গেছে, তার মানে এটাতে কিন্তু শকাব্দ মানে এডি চলে এলো, আর কিন্তু বিফোর খ্রিস্ট থাকলো না। দেন আমরা দেখবো ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিলের প্লেসটা কোথায় ছিল, সেটা ছিল হচ্ছে রাজগৃহতে। আচ্ছা রাজগৃহটা কোথায়, আমি কিন্তু আগের ক্লাসে তোমাদেরকে বলেছি এটা একটা জায়গার একটা স্টেটের ক্যাপিটাল, সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে রাজগৃহ কোন স্টেটের ক্যাপিটাল। দেন দেখবো পরেরটা সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিলের কোথায় হয়েছিল, সেটা হয়েছিল বৈশালীতে। দেন থার্ডটা হয়েছিল হচ্ছে পাটলিপুত্র, আর ফোর্থ হয়েছিল কুন্দলভান, বাট সেটা হয়েছিল কিন্তু কাশ্মীরে। এবার নেক্সট দেখবো এই চারটে বুদ্ধিস্ট কাউন্সিলের চেয়ারম্যান কে কে ছিলেন, এটাও কোশ্চেনে দেয়। প্রত্যেকটা বুদ্ধিস্ট কাউন্সিলের এই চারটে বুদ্ধিস্ট কাউন্সিলের কিন্তু যে কটা ইনফরমেশন আমি এখানে দিয়েছি একটাও তোমরা বাদ দেবে না, প্রত্যেকটা পড়ে যাবে। চেয়ারম্যান ছিল হচ্ছে প্রথমটা মহাকাশ্যপ, দ্বিতীয়টা ছিল হচ্ছে সেবাকামী, তৃতীয়টা ছিল হচ্ছে মোগালিপুত্রা, আর ফোর্থে ছিল হচ্ছে বসুমিত্র। আরেকজন সহ সভাপতি ছিল, তিনি হচ্ছেন অশ্ব ঘোষ। এবার কোন কোন বুদ্ধিস্ট কাউন্সিল পরিচালনা করেছে সেটাও মোস্ট ইম্পর্টেন্ট। ফার্স্ট হয়েছিল হচ্ছে অজাতশত্রুর আমলে, সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিলটা হয়েছিল কালাশোকার আমলে, আর থার্ড বুদ্ধিস্ট কাউন্সিলটা হয়েছিল অশোকের সময়। দিস ইজ ইম্পর্টেন্ট, অশোকের সময় তাহলে কোন বুদ্ধিস্ট কাউন্সিলটা হলো, সেটা হচ্ছে থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল, যেটা কিনা পাটলিপুত্রে হয়েছিল। দেন ফোর্থ যেটা হয়েছিল সেটাও হয়েছিল কনিষ্কের আমলে। তো এইগুলো আমি আবার যখন ডিটেলস এর কিং গুলোর নাম আসবে, তাদের যখন ডায়নেস্টি আসবে, তখনও কিন্তু এগুলো আমি রিপিট করবো। অজাতশত্রু যখন আমি পড়াতে যাবো দেন তখন আমি রিপিট করে দেবো কিন্তু ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছে, যাতে তোমাদের সব সময় এগুলো মনে থাকে। তো আজকে রিলিজিয়াস মুভমেন্টটা এখানেই শেষ হলো। আমি আশা করবো তোমাদের আর কোনো কনফিউশন নেই এটা নিয়ে। থাকলে রোজকার মতো আমি আজকেও বলছি, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট দিন আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে ডিসকাস হবে। থ্যাংক ইউ।